র্যাঙ্কার্স জিকে বাংলা, আপনার জ্ঞান আপনার বিজয়। নমস্কার বন্ধুরা, আজ আমরা আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া থেকে 50টি বাছাই করা এমসিকিউ নিয়ে চলে এসেছি, যা তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের মাটিতে প্রথম পর্তুগিজ দুর্গ কোথায় নির্মিত হয়েছিল? গোয়া, কালিকট, কোচিন, কান্নানর। সঠিক উত্তর সি, কোচিন। 2 নম্বর প্রশ্ন, 1760 সালের বন্দিবাসের যুদ্ধ ব্যাটেল অফ বন্দিবাস কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ইংরেজ ও মারাঠা, ইংরেজ ও ফরাসি, ইংরেজ ও পর্তুগিজ নাকি ফরাসি ও পর্তুগিজ? সঠিক উত্তর হবে বি, ইংরেজ ও ফরাসি। ব্যাখ্যা: তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অংশ হিসাবে এই যুদ্ধ স্যার আয়ারকুটের নেতৃত্বে ইংরেজ বাহিনী ফরাসিদের চূড়ান্তভাবে পরাজিত করে ভারতে ফরাসি আধিপত্যের অবসান ঘটায়। 3 নম্বর প্রশ্ন, ভারতের ডাচ ওলন্দাজদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপিত হয়েছিল? সুরাট, চুচুড়া, মছলিপত্তনম নাকি কুলিকট? সঠিক উত্তর সি, মছলিপত্তনম। ব্যাখ্যা: 1605 খ্রিস্টাব্দে ডাচরা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে ফরমান 1717 প্রদান করেছিল, যাকে কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়? জাহাঙ্গীর, অরঙ্গজেব, ফারুকশিয়ার নাকি দ্বিতীয় শাহ আলম? সঠিক উত্তর সি, ফারুকশিয়ার। ব্যাখ্যা: মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 সালে এই ফরমান জারি করেন, যার ফলে কোম্পানি বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অধিকার পায়। 5 নম্বর প্রশ্ন, ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতির প্রবর্তক কে ছিলেন? ভাস্কো দা গামা, ফ্রান্সিসকো ডি আলমিডা, আলফান্সো ডি আলবুকার্ক নাকি নুনো দা কুনহা? সঠিক উত্তর বি, ফ্রান্সিসকো ডি আলমোডা। ব্যাখ্যা: প্রথম পর্তুগিজ গভর্নর আলমিডা স্থলে সাম্রাজ্য বিস্তারের বদলে সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী গঠনের ওপর জোর দেন, যা ব্লু ওয়াটার পলিসি নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কবে চালু হয়? 1773 সালে, 1784 সালে, 1793 সালে নাকি 1813 সালে? সঠিক উত্তর সি, 1793 সালে। ব্যাখ্যা: 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও ওড়িশার জমিদারদের সাথে নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 7 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতার নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড হেস্টিং নাকি লর্ড ক্লাইভ? সঠিক উত্তর বি, লর্ড ওয়েলেসলি। ব্যাখ্যা: 1798 সালে লর্ড ওয়েলেসলি এই নীতি প্রবর্তন করেন। হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহণ করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রয়োগ করে লর্ড ডালহৌসি সর্বপ্রথম কোন রাজ্যটি দখল করেন? ঝাঁসি, সম্বলপুর, সাতারা নাকি নাগপুর? সঠিক উত্তর সি, সাতারা। ব্যাখ্যা: 1848 সালে সত্যবিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি সর্বপ্রথম সাতারা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 9 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতীক বা সিম্বল কি ছিল? তরবারি ও ঢাল, পদ্ম ও রুটি, ঈগল ও সাপ নাকি বন্দুক ও বারুদ? সঠিক উত্তর বি, পদ্ম ও রুটি। ব্যাখ্যা: সিপাহী বিদ্রোহ বা 1857 সালের মহাবিদ্রোহের বার্তা ছড়ানোর জন্য লাল পদ্ম এবং চাপাতি বা রুটি প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। 10 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? আর.সি. মজুমদার, ভি.ডি. সাভারকার, এস.এন. সেন নাকি জওহরলাল নেহরু? সঠিক উত্তর ভি.ডি. সাভারকার। ব্যাখ্যা: বিনায়ক দামোদর সাভারকার তার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থে এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন।
11 নম্বর প্রশ্ন, কানপুরে 1857 সালের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল, কুনওয়ার সিং, নানা সাহেব নাকি তাতিয়া টোপি? সঠিক উত্তর সি, নানা সাহেব। ব্যাখ্যা, দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন এবং তার সেনাপতি ছিলেন তাতিয়া টোপি। 12 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের 1857 সালের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং নাকি লর্ড লিটন? সঠিক উত্তর বি, লর্ড ক্যানিং। ব্যাখ্যা, 1857 সালের বিদ্রোহের সময় লর্ড ক্যানিং গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি ভারতের প্রথম ভাইসরয় হন। 13 নম্বর প্রশ্ন, বিহারের জগদীশপুরে 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব কে দেন? বখত খান, লিয়াকত আলী, কুনওয়ার সিং নাকি খান বাহাদুর খান? সঠিক উত্তর সি, কুনওয়ার সিং। ব্যাখ্যা, 80 বছর বয়সী রাজপুত জমিদার কুনওয়ার সিং বিহারের আরা এবং জগদীশপুর অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন। 14 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে প্রদান করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, দ্বিতীয় আকবর, বাহাদুর শাহ জাফর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে বি, দ্বিতীয় আকবর। ব্যাখ্যা, মোগল সম্রাট দ্বিতীয় আকবর 1830 সালে তার হয়ে ব্রিটিশ সরকারের কাছে পেনশন বৃদ্ধির আবেদন নিয়ে ইংল্যান্ডে যাওয়ার আগে রামমোহন রায়কে রাজা উপাধি দেন। 15 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? 1815 সালে, 1817 সালে, 1828 সালে নাকি 1829 সালে? সঠিক উত্তর সি, 1828 সালে। ব্যাখ্যা, রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। 16 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ করার আইন বা রেগুলেশন 70 কবে পাশ হয়? 1829 সালে, 1856 সালে, 1833 সালে নাকি 1872 সালে? সঠিক উত্তর এ, 1829 সালে। ব্যাখ্যা, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে 4 ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 17 নম্বর প্রশ্ন, তুহফাত উল মুওয়াহিদিন বইটি কে রচনা করেন? স্যার সৈয়দ আহমেদ খান, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি মৌলানা আবুল কালাম আজাদ? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়, অপশন বি। ব্যাখ্যা, একেশ্বরবাদের উপর লেখা রাজা রামমোহন রায়ের এটি একটি ফার্সি ভাষার প্রবন্ধ, যার অর্থ একেশ্বরবাদীদের প্রতি উপহার। 18 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল? খেদা সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল ধর্মঘট, চম্পারণ সত্যাগ্রহ? সঠিক উত্তর ডি, চম্পারণ সত্যাগ্রহ। ব্যাখ্যা, 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষিদের তিনকাটিয়া প্রথা সমর্থনে গান্ধীজি ভারতের বুকে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 19 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু নাকি লালা লাজপত রায়? সঠিক উত্তর বি, মহাত্মা গান্ধী। ব্যাখ্যা, 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি ব্রিটিশদের দেওয়া কাইজারি হিন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন। 20 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট কবে শুরু হয়? 1919 সালে, 1920 সালে, 1922 সালে নাকি 1930 সালে? সঠিক উত্তর বি, 1920 সালে। ব্যাখ্যা, খেলাফত আন্দোলন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1920 সালে 1 আগস্ট গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। 21 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? কাকোরি ষড়যন্ত্র, চৌরি চৌরার ঘটনা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নাকি সাইমন কমিশনের আগমন? সঠিক উত্তর বি, চৌরি চৌরার ঘটনা। ব্যাখ্যা, 1922 সালে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার
চৌরি চৌরায় ক্ষুব্ধ জনতা একটি পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে 22 জন পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজি ব্যথিত হয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন। 22 নম্বর প্রশ্ন, স্বরাজ দল বা স্বরাজ পার্টি কবে গঠিত হয়? 1920 সালে, 1922 সালে, 1923 সালে নাকি 1925 সালে? সঠিক উত্তর সি, 1923 সালে। ব্যাখ্যা: অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর 1923 সালের 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস সভাপতি এবং মতিলাল নেহেরু সম্পাদক স্বরাজ দল গঠন করেন। 23 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন, লর্ড রিডিং, লর্ড ওয়েভেল নাকি লর্ড লিনলিথগো? সঠিক উত্তর এ, লর্ড আরউইন। ব্যাখ্যা: 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার সময় লর্ড আরউইন ভারতের ভাইসরয় ছিলেন। 24 নম্বর প্রশ্ন, ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? 26শে জানুয়ারি 1930, 12ই মার্চ 1930, 6ই এপ্রিল 1930 নাকি 8ই আগস্ট 1942? সঠিক উত্তর বি, 12ই মার্চ 1930। ব্যাখ্যা: 1930 সালের 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামী নিয়ে ডান্ডি পদযাত্রা শুরু করেন এবং 6ই এপ্রিল ডান্ডিতে পৌঁছে লবণ আইন ভঙ্গ করেন। 25 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফর খান, শওকত আলী নাকি ফজলুল হক? সঠিক উত্তর বি, খান আব্দুল গফফর খান। ব্যাখ্যা: উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তার দলের নাম ছিল খোদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী। 26 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1930 সালে, 1931 সালে, 1932 সালে নাকি 1935 সালে? সঠিক উত্তর বি, 1931 সালে। ব্যাখ্যা: 1931 সালের 5ই মার্চ মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার পর গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে রাজি হন। 27 নম্বর প্রশ্ন, 1932 সালে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজি ও লর্ড আরউইন, গান্ধীজি ও বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু ও আম্বেদকর, সুভাষচন্দ্র বসু ও গান্ধীজি? সঠিক উত্তর বি, গান্ধীজি ও বি.আর. আম্বেদকর। ব্যাখ্যা: ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি অনশন শুরু করলে 1932 সালে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 28 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়েছিল? 7ই আগস্ট 1942, 8ই আগস্ট 1942, 9ই আগস্ট 1942 নাকি 15ই আগস্ট 1947? সঠিক উত্তর বি, 8ই আগস্ট 1942। ব্যাখ্যা: 1942 সালের 8ই আগস্ট বম্বেতে কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় এবং 9ই আগস্ট থেকে আন্দোলন শুরু হয়। 29 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই এই স্লোগানটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তর সি, মহাত্মা গান্ধী। ব্যাখ্যা: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী দেশবাসীকে উদ্দীপ্ত করতে এই ঐতিহাসিক স্লোগানটি দেন। 30 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গোপনে কংগ্রেস রেডিও পরিচালনা করেছিলেন? সুচেতা কৃপালিনী, অরুণা আসফ আলী, উষা মেহতা নাকি সরোজিনী নাইডু? সঠিক উত্তর সি, উষা মেহতা। ব্যাখ্যা: প্রথম সারির নেতারা গ্রেপ্তার হওয়ার পর উষা মেহতা বোম্বে থেকে গোপনে কংগ্রেস রেডিও সম্প্রচার করে আন্দোলনকারীদের নির্দেশ দিতেন। 31 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? 1937 সালে, 1938 সালে, 1939 সালে নাকি 1941 সালে? সঠিক উত্তর সি, 1939 সালে।
ব্যাখ্যা 1929 সালে ত্রিপুরী কংগ্রেসে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে সভাপতি হলেও গান্ধীজির সাথে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করেন এবং ওই বছরই ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 32 নম্বর প্রশ্ন, 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল, আব্দুল কালাম আজাদ নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর ডি, সুভাষচন্দ্র বসু। ব্যাখ্যা 1938 সালে গুজরাটের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 33 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? স্বামী বিবেকানন্দ, চিত্তরঞ্জন দাস বা সি আর দাস, মহাত্মা গান্ধী নাকি গোপাল কৃষ্ণ গোখলে? সঠিক উত্তর বি, চিত্তরঞ্জন দাস বা সি আর দাস। ব্যাখ্যা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু, অন্যদিকে স্বামী বিবেকানন্দ ছিলেন তার আধ্যাত্মিক গুরু। 34 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বসু নাকি লালা লাজপত রায়? সঠিক উত্তর সি, সুভাষচন্দ্র বসু। ব্যাখ্যা, 1944 সালের বার্মায়, যা মায়ানমারে অবস্থিত, আজাদ হিন্দ ফৌজের সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সুভাষচন্দ্র বসু এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। 35 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর বা ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্বে কে ছিলেন? ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল, অ্যানি বেসান্ত, কল্পনা দত্ত নাকি প্রীতিলতা ওয়াদ্দেদার? সঠিক উত্তর এ, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল। ব্যাখ্যা, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের একটি নারী শাখা গঠন করেন যার নাম ছিল। 36 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু কবে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন? 1928 সালে কলকাতা, 1929 সালে লাহোর, 1931 সালে করাচি নাকি 1936 সালে লখনৌ? সঠিক উত্তর বি, 1929 সালে লাহোর। ব্যাখ্যা, 1929 সালের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতি হন এবং এই অধিবেশনেই কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে। 37 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু নাকি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর সি, জওহরলাল নেহরু। ব্যাখ্যা, 1942 থেকে 1946 সালে মহারাষ্ট্রের আহমেদনগরের দুর্গে বন্দী থাকাকালীন জওহরলাল নেহরু ভারতের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে এই বিখ্যাত বইটি লেখেন। 38 নম্বর প্রশ্ন, এ থ্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, মাউন্ট ব্যাটেন, জওহরলাল নেহরু নাকি সর্দার বল্লভভাই পটেল? সঠিক উত্তর সি, জওহরলাল নেহরু। ব্যাখ্যা, 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হওয়ার প্রাক্কালে গণপরিষদে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ঐতিহাসিক ভাষণটি দেন। 39 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনা বা প্ল্যানের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়? ক্যাবিনেট মিশন প্ল্যান, ওয়াভেল প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান বা 3রা জুন প্ল্যান নাকি ক্রিপস মিশন? সঠিক উত্তর সি, মাউন্ট ব্যাটেন প্ল্যান বা 3রা জুন প্ল্যান। ব্যাখ্যা, 1947 সালের 3রা জুন লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন, যার ভিত্তিতে 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। 40 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল, ক্লেমেন্ট অ্যাটলি, রামসে ম্যাকডোনাল্ড নাকি লর্ড মাউন্ট ব্যাটেন? সঠিক উত্তর বি, ক্লেমেন্ট অ্যাটলি। ব্যাখ্যা, 1947 সালে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের ক্ষমতায় ছিল লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি। 41 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্ট ব্যাটেন, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ নাকি লর্ড ওয়াভেল? সঠিক উত্তর বি, লর্ড মাউন্ট ব্যাটেন। ব্যাখ্যা, ভারত স্বাধীন হবার পর লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম ভারতীয় বললে উত্তর হবে সি,
রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। 42 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর কে ছিলেন? জওহরলাল নেহেরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি বি.আর. আম্বেদকর? সঠিক উত্তর বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। ব্যাখ্যা, মাউন্টব্যাটেনের পর 1948 সালে সি রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের গভর্নর জেনারেল হন এবং 1950 সালে সংবিধান কার্যকর হওয়ার আগে পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 43 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখার নাম কি? ম্যাকমোহন লাইন, ডুরান্ট লাইন, র্যাডক্লিফ লাইন নাকি ম্যাগনেট লাইন? সঠিক উত্তর সি, র্যাডক্লিফ লাইন। 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফের সভাপতিত্বে গঠিত বাউন্ডারি কমিশন ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করে, যা তার নাম অনুসারে পরিচিত। 44 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক নাকি বিপিন চন্দ্র পাল? সঠিক উত্তর বি, সর্দার বল্লভভাই প্যাটেল। ব্যাখ্যা, স্বাধীনতার পর ভারতের 562টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করার ক্ষেত্রে তার কঠোর ও দৃঢ় ভূমিকার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। 45 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? 1885 সালের বম্বে অধিবেশনে, 1896 সালের কলকাতা অধিবেশনে, 1905 সালের বেনারস অধিবেশনে, 1911 সালের কলকাতা অধিবেশনে? সঠিক উত্তর বি, 1896 সালের কলকাতা অধিবেশনে। ব্যাখ্যা, 1896 সালের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি জনসমক্ষে পরিবেশন করেন। 46 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? লালা লাজপত রায়, অ্যানি বেসান্ত, সুভাষচন্দ্র বসু নাকি বিপিন চন্দ্র পাল? সঠিক উত্তর সি, সুভাষচন্দ্র বসু। ব্যাখ্যা, 1920 থেকে 1934 সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে সুভাষচন্দ্র বসু এই বইটি রচনা করেছিলেন। 47 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1927 সালে, 1928 সালে, 1930 সালে নাকি 1932 সালে? সঠিক উত্তর বি, 1928 সালে। ব্যাখ্যা, 1927 সালে সাইমন কমিশন গঠিত হলেও 1928 সালের 3রা ফেব্রুয়ারি জন সাইমনের নেতৃত্বে এই কমিশন ভারতের বোম্বেতে পদার্পণ করে। কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা এর তীব্র বিরোধিতা করে। 48 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? ভগৎ সিং, রঞ্জিত সিং, লালা লাজপত রায় নাকি চন্দ্রশেখর আজাদ? সঠিক উত্তর সি, লালা লাজপত রায়। ব্যাখ্যা, পাঞ্জাবের এই মহান নেতাকে তার সাহসিকতা এবং নির্ভীক নেতৃত্বের জন্য পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ বলা হতো। 49 নম্বর প্রশ্ন, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের প্রকৃত প্রতিষ্ঠাতা? সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু, শাহনওয়াজ খান? সঠিক উত্তর বি, ক্যাপ্টেন মোহন সিং। ব্যাখ্যা, 1942 সালে সিঙ্গাপুরে জাপানিদের হাতে বন্দী ভারতীয় ব্রিটিশ সেনাদের নিয়ে ক্যাপ্টেন মোহন সিং প্রথম আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরে রাসবিহারী বসু এর দায়িত্বে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। 50 নম্বর এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, মারো ফিরিঙ্গি কো এই ডাকটি কে দিয়েছিলেন? মঙ্গল পাণ্ডে, ভগৎ সিং, তাতিয়া টোপি নাকি নানা সাহেব? সঠিক উত্তর এ, মঙ্গল পাণ্ডে। ব্যাখ্যা, 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ জ্বালানোর সময় সিপাহী মঙ্গল পাণ্ডে এই আহ্বান জানিয়েছিলেন। তো এই ছিল আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা আপকামিং কলকাতা পুলিশের কনস্টেবল মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু নতুন জানতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের প্রিপারেশন চালিয়ে যাবে। ধন্যবাদ।